আজকে কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বুঝাবো, সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। পরীক্ষাতে একটা বড় প্রশ্ন আসে এই চ্যাপ্টার থেকে যে কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, কত প্রকার, কি কি ব্যাখ্যা করো। এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটা হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। এটা একটা রচনামূলক প্রশ্ন হিসেবে আসে। আজকে এই প্রশ্নটা আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? কোয়ান্টাম সংখ্যা হচ্ছে, আমরা জানি পরমাণুতে 3 ধরনের কণা থাকে। একটা পরমাণুতে 3 ধরনের কণা থাকে: ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। একটা পরমাণুতে 3 ধরনের কণা থাকে। পরমাণুর মাঝখানে থাকে যে নিউক্লিয়াস, এটা হচ্ছে পরমাণুর নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন পজিটিভ চার্জ, নিউট্রন এটাতে কোনো চার্জ নেই। এরপর নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থাতে থাকে ইলেকট্রনগুলা। এখানে অনেক ইলেকট্রন থাকে, আমি 2টা ইলেকট্রন দেখাচ্ছি। এই ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণায়মান অবস্থাতে থাকে। এখন নিউক্লিয়াস ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘূর্ণনের সময় ঘূর্ণন পথের অর্থাৎ কক্ষপথের আকার আকৃতি কিরকম হবে, তারপর কক্ষপথের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা এবং ইলেকট্রনের ঘূর্ণনের দিক, অর্থাৎ ইলেকট্রনগুলা নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইভাবে বৃত্তাকার পথে ঘুরবে, আবার নিজে নিজেও ঘুরবে, এইভাবে নিজে নিজেও ঘুরবে, লাঠিমের মতো ঘুরবে, এগুলো এইভাবে নিজে নিজেও ঘুরবে। এই টোটাল বিষয়গুলো ব্যাখ্যা করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা। কোয়ান্টাম সংখ্যা, কোয়ান্টাম সংখ্যা দ্বারা এই টোটাল বিষয়টাকে প্রকাশ করা হয়। অর্থাৎ একটা পরমাণুতে ইলেকট্রন সমূহের ঘূর্ণনের দিক, কক্ষপথের আকার আকৃতি এবং বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা, এই সমস্ত বিষয়গুলা যার মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলা হয় যে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যাটাই আজকে আলোচনা করব। কোয়ান্টাম সংখ্যা মূলত 4 প্রকার: প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন কোয়ান্টাম সংখ্যা। এক নাম্বার হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটাকে n দ্বারা প্রকাশ করে। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n। এরপর 2 নাম্বার হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটাকে l দ্বারা প্রকাশ করে। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, এটাকে m দ্বারা প্রকাশ করে। এরপর 4 নাম্বার হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, এটাকে s দ্বারা প্রকাশ করে। স্পিন কোয়ান্টাম সংখ্যা। এখন আমি প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ব্যাখ্যা করে দিচ্ছি। প্রথমে আসা যাক প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা কি? প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে পরমাণুতে ইলেকট্রন সমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে বৃত্তাকার কক্ষপথে ঘূর্ণন অবস্থায় থাকে
এই কক্ষপথের দূরত্বকে প্রধান কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ একটা পরমাণুতে মাঝখানে হচ্ছে আমাদের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলা বৃত্তাকার পথে ঘূর্ণায়মান অবস্থাতে থাকে। এইটা প্রথম ইলেকট্রন ঘূর্ণনের প্রথম কক্ষপথ সম্পর্কে ধারণা করেছিলেন বিজ্ঞানীরা। এরপর ধারণা করা হচ্ছে ইলেকট্রনগুলো শুধু বৃত্তাকার কক্ষপথে ঘুরে না, এরা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এটা আসতেছে যে সহকারী কোয়ান্টাম সংখ্যাতে। প্রথমে বিজ্ঞানীরা ধারণা করেছিল পরমাণুতে, একটা পরমাণুতে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে শুধুমাত্র বৃত্তাকার কক্ষপথে ঘুরে। তাহলে এটা বৃত্তাকার কক্ষপথ, প্রথম বৃত্তাকার কক্ষপথ, এটা দ্বিতীয় বৃত্তাকার কক্ষপথ, এটা তৃতীয়, এটা হচ্ছে চতুর্থ। এই ধরনের 4টা বৃত্তাকার কক্ষপথ আমরা কল্পনা করি। এই বৃত্তাকার কক্ষপথগুলোকে কে, এল, এম, এন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রথম বৃত্তাকার কক্ষপথের যে দূরত্ব নিউক্লিয়াস থেকে, এই দূরত্বকে বলা হয় যে প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটাকে প্রকাশ করা হয় এন দ্বারা। এখানে এন এর মান হচ্ছে যে 1। এরপর দ্বিতীয় বৃত্তাকার কক্ষপথ এল, এখানে এন এর মান হচ্ছে যে 2। এবার তৃতীয়, এখানে এন এর মান হচ্ছে যে 3। এবার চতুর্থ, এখানে এন এর মান হচ্ছে 4। আবার এন এর মানের সাথে এখানে ইলেকট্রনের সংখ্যার একটা সম্পর্ক আছে। প্রথম বৃত্তাকার পথে ইলেকট্রনের সংখ্যা, দ্বিতীয় বৃত্তাকার পথে ইলেকট্রনের সংখ্যা, চতুর্থতে ইলেকট্রনের সংখ্যা, তৃতীয়তে ইলেকট্রনের সংখ্যা, চতুর্থতে ইলেকট্রনের সংখ্যা, এগুলি নির্ণয় করার জন্য বিজ্ঞানী বোর একটা সূত্র আবিষ্কার করেছেন, বিজ্ঞানী নিলস বোর। এই সূত্রটা হচ্ছে 2n², অর্থাৎ বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা is equal to 2n²। এই যে এখানে সেটা উপরে আমি দেখাচ্ছি। বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে এই বিভিন্ন বৃত্তাকার কক্ষপথ, এগুলিকে বলা হয় যে অরবিট। এগুলোকে অরবিট বলে। তাহলে প্রথম অরবিট হচ্ছে কে, এখানে n এর মান ধরবো যে আমরা 1, 2 × 1² = 2টি। এবার আসতেছে এল অরবিট। এল অরবিটে ইলেকট্রনের সংখ্যা 2 × এখানে ধরবো যে 2, n এর মান হচ্ছে 2² 8টি। এম অরবিটে ইলেকট্রনের সংখ্যা হবে যে 2 × 3² সমান 18টি। এবার হচ্ছে যে এন অরবিটে ইলেকট্রনের সংখ্যা সমান 2 × 4² =
32টি। এভাবে বিভিন্ন অরবিটে আমরা ইলেকট্রনের সংখ্যাগুলো বের করতে পারি। আবার এখানে বলা হচ্ছে ইলেকট্রনের কৌণিক ভরবেগ, অর্থাৎ ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন ইলেকট্রনের একটা কৌণিক ভরবেগ রয়ে গেছে এই ইলেকট্রনগুলা। এই যে এখানে প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে হচ্ছে যে কি 8টা। এগুলো আমি ইলেকট্রনগুলো বসিয়ে দিচ্ছি যতটুকু সম্ভব। তৃতীয় কক্ষপথে হচ্ছে 18টা, চতুর্থ কক্ষপথে হবে যে 32টা, এরকম। এই যে এখানে যে ইলেকট্রন যেগুলো আছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘোরার সময় এদের কৌণিক ভরবেগ রয়ে গেছে। আবার কৌণিক ভরবেগ অর্থাৎ একটা বৃত্তাকার কক্ষপথে মাঝখানে নিউক্লিয়াস, এখানে ইলেকট্রনটা ঘুরতেছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে। এটা নিউক্লিয়াসে কেন্দ্র করে ঘুরার সময় এদের একটা কৌণিক ভরবেগ রয়ে গেছে। যেহেতু বৃত্তাকার কক্ষপথে কোনো বস্তুকে যদি বৃত্তাকার কক্ষপথে যদি ঘুরানো হয় তখন তার একটা কৌণিক ভরবেগ সৃষ্টি হয়। এই কৌণিক ভরবেগ ইকুয়াল টু ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইকুয়াল টু ইলেকট্রনের কৌণিক ভরবেগ। ইলেকট্রনের কৌণিক ভরবেগ লেখা হয়েছে MVR ইকুয়াল টু NH/2 এটা সূত্র। এটাও বিজ্ঞানী নিলস বোর কর্তৃক আবিষ্কৃত। এই সূত্রটাও বিজ্ঞানী নিলস বোর কর্তৃক আবিষ্কৃত যে ইলেকট্রনের কৌণিক ভরবেগ ইকুয়াল টু MVR ইকুয়াল টু NH/2। এখানে M হচ্ছে ইলেকট্রনের ভর, B হচ্ছে ইলেকট্রনের রৈখিক বেগ, আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ। এ আর হচ্ছে যেটা বৃত্তাকার পথের ব্যাসার্ধ এ আর M হচ্ছে ভর। বি হচ্ছে এটা যখন বৃত্তাকার পথে যখন ঘুরবে তখন একটা বেগ সৃষ্টি হবে, রৈখিক বেগ, ইকুয়াল টু NH/2। N হচ্ছে A1 2 3 4 এগুলো হচ্ছে N এর মান। H হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, তাহলে এখানে H হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, আর 2 পাই এর মান হচ্ছে 3.1416। তাহলে এই মানগুলো বসিয়ে আমরা বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে পারি। যদি প্রথম কক্ষপথের ইলেকট্রন হয় তখন N এর মান হবে যে 1, H এর মান তো নির্দিষ্ট করা, এটা প্লাঙ্ক কনস্ট্যান্ট। যদি দ্বিতীয় কক্ষপথের ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে চাই তখন N এর মান হবে যে 2, তৃতীয় কক্ষপথের যদি হয় তখন N এর মান হবে যে 3, চতুর্থ কক্ষপথের যদি বের করি তখন N এর মান হবে যে 4। এইভাবে বিভিন্ন কক্ষপথের ইলেকট্রনের আমরা কৌণিক ভরবেগ এই সূত্র দ্বারা বের করতে পারি। এরপর আসতেছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে বলা হচ্ছে যে এটাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বা এজুমাতাল কোয়ান্টাম সংখ্যা বলে, এটাকে N দ্বারা প্রকাশ করে। সহকারী কোয়ান্টাম সংখ্যার মধ্যে বলা হচ্ছে যে পরমাণুতে ইলেকট্রন সমূহ শুধুমাত্র বৃত্তাকার পথে ঘুরে না, এরা উপবৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই উপবৃত্তাকার কক্ষপথগুলোকে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এটা যদি একটা নিউক্লিয়াস হয় পরমাণুর একটা নিউক্লিয়াস, প্রথম কক্ষপথ যেটা সেটা বৃত্তাকার, দ্বিতীয় কক্ষপথটাকে 2টা উপবৃত্তাকার কক্ষপথে ভাগ করা হয়। এভাবে 2টা উপবৃত্তাকার কক্ষপথে ভাগ করা হয়। তৃতীয় কক্ষপথ এটাকে 3টে উপবৃত্তাকার কক্ষপথে ভাগ করা হয়। চতুর্থ কক্ষপথ এটাকে 4টে উপবৃত্তাকার কক্ষপথে ভাগ করা হয়। এই যে এখানে উপবৃত্তাকার কক্ষপথ সবগুলো আবার উপবৃত্তাকার না, এখানে কিছু কক্ষপথ হচ্ছে উপবৃত্তাকার, আবার কিছু কক্ষপথ হচ্ছে ডাম্বেল আকৃতির। এগুলো ডাম্বেল আকৃতির হতে পারে, যেমন এরকম, এই যে এই আকৃতিরও হতে পারে। তাহলে ইলেকট্রনগুলো এইভাবে ঘুরবে, তখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই পথ দিয়ে ঘুরবে, এইভাবে ঘুরবে, ডাম্বেল আকৃতির হবে। আর উপবৃত্তাকার হলে এইভাবে ঘুরবে, উপবৃত্তাকার কক্ষপথ। আর বৃত্তাকার হলে তো এইভাবে ঘুরবে, সোজা কক্ষপথে ঘুরবে, সার্কেল আকৃতির। তাহলে এই যে
ইলেকট্রন ঘূর্ণনের যে বৃত্তাকার উপবৃত্তাকার কক্ষপথ বা ডাম্বেল আকৃতির কক্ষপথ, এই কক্ষপথগুলোকে প্রকাশ করা হয়েছে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা। এখন সহকারী কোয়ান্টাম সংখ্যার মান এটা এল এর সাথে সম্পৃক্ত। এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করতেছি এখন। সহকারী কোয়ান্টাম সংখ্যা এম, এটাকে এম দ্বারা এল দ্বারা প্রকাশ করে বা এজুমাতাল কোয়ান্টাম সংখ্যা বলে এটাকে। সহকারী কোয়ান্টাম সংখ্যা এল এর মান এন এর সাথে সম্পৃক্ত। কিরকম? এটার মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। এদের মান 0 থেকে এদেরকে বলা হয় যে অরবিটাল সহকারী কোয়ান্টাম, অর্থাৎ অরবিটাল গুলোকে সহকারী কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে। যেখানে কে অরবিট, প্রথম অরবিট হচ্ছে কে অরবিট, কে অরবিটে n = 1 অরবিটাল হবে যে n-1। তাহলে এখানে n এর মান যদি 1 হয়, তাহলে এখানে n এর মান যদি আমরা যদি 1 বসাই দিই, তাহলে n এর মান হবে যে কত? 0। 0 হলে s। l অরবিটে n এর মান হচ্ছে যে 2, তাহলে অরবিটাল হবে যে n-1। তাহলে কত? এখানে যদি আমরা, আচ্ছা এখানে এটা আরেকটু ক্লিয়ার করে আমি লিখে দিচ্ছি, 1 - 1 = 0। 0 হলে s। তাহলে এখানে 2 - 1 কত? 1। 1 মানে 0 থেকে 1। তাহলে 0 থেকে, এই যে এখানে লেখা আছে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে প্রথমে ধরতে হবে যে আমার কি 0, তারপর ধরতে হবে যে 1। তাহলে এখানে কি কি আসতেছে? 0 এর জন্য হচ্ছে s, 1 এর জন্য হচ্ছে p। তাহলে প্রথমটা এখানে দুইটা অরবিটাল থাকবে, একটা হবে যে s আর একটা হবে যে p। এবার আসতেছে m, l বড় হাতের হবে, এরপর হবে যে m অরবিটে n এর মান হবে যে 3। তাহলে এখানে অরবিটাল হবে যে n-1 = 3 - 1। তাহলে 3 - 1 হচ্ছে 2। 2 হলে কয়টা? 3টা। 0 1 2, 0 1 2, অর্থাৎ s p d। এবার আসতেছে n, n অরবিটে n সমান হবে যে 4। তাহলে কেন অরবিটাল হবে n-1, অর্থাৎ 4 - 1 মানে 3। তাহলে 3 হলে কি কি আসবে? 0 1 2 3। হ্যাঁ, 0 1 2 3। তাহলে কি কি? s p d f, এই চারটা আসবে। অর্থাৎ এই চারটা দিয়ে বুঝাবে এরকম করে n অরবিটে অরবিটাল হবে যে চারটা, s p d f এগুলা। এখন কোন অরবিটে ইলেকট্রনের সংখ্যা কত সেটা বার করার জন্য আরেকটা ফর্মুলা আছে, বিভিন্ন অরবিটালে ইলেকট্রন সংখ্যা। তাহলে এটা আমি মুছে ফেলতেছি। বিভিন্ন অরবিটালে টু ইন্টু 12 + 1 এই সূত্র দিয়ে বের করতে হবে। বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের সংখ্যা = 2 × 12 + 1। প্রথমে আসতেছে s অরবিটাল, s অরবিটালে ইলেকট্রনের সংখ্যা হবে যে
কয়টা? এখানে আর এর মান s অরবিটাল যদি হয় এই জিনিসটা মনে রাখতে হবে s। আচ্ছা এখানে লিখি s p d f এই জিনিসটা। এখানে আর এর মান হবে যে 0 1 2 3 এই যে এগুলো মনে রাখতে হবে। বিভিন্ন অরবিটালে ইলেকট্রনের সংখ্যা এগুলো মনে রাখতে হবে। যদি s অরবিটাল হয় তাহলে l এর মান হবে যে আমার কত 0, তাহলে এখানে l এর মান 0 বসাই 2 ইন্টু 0 প্লাস 1, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে যে দুইটি। p অরবিটালে ইলেকট্রন সংখ্যা হবে যে এখানে l এর মান হবে যে 1, 2 ইন্টু 1 প্লাস 1 6টি। d অরবিটালে দশটি। ক্যালকুলেশন করলে আসবে 14টি। এভাবে বিভিন্ন অরবিটালে আমরা ইলেকট্রন সংখ্যাগুলো নির্ণয় করতে পারি। এর পরবর্তীতে আসতেছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা অর্থাৎ চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা। এটা আমি ইরেজ করে ফেলতেছি। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটাকে m দ্বারা প্রকাশ করা হয়। কোয়ান্টাম সংখ্যা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটাকে প্রকাশ করা হয় যে m দ্বারা। ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যাটা কি? ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা হচ্ছে একটা পরমাণুর মধ্যে অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার পথে যখন ঘূর্ণায়মান অবস্থাতে থাকে, এই যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ চার্জ, প্রোটনের চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে নেগেটিভ চার্জ যুক্ত কণাগুলা যখন বৃত্তাকার পথে যখন বা উপবৃত্তাকার পথে যখন নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ঘূর্ণায়মান অবস্থাতে থাকে, তখন তার মধ্যে একটা চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এটা হচ্ছে নিয়ম। যেমন সলিনয়েডের মধ্যে আমরা যখন বিদ্যুৎ প্রবাহিত করি তখন সলিনয়েডের চতুর্দিকে একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়, অর্থাৎ চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। ঠিক তেমনি এখানেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনগুলো যখন বৃত্তাকার পথে যখন ঘুরতে থাকে তখন এর মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্র আর বৈদ্যুতিক ক্ষেত্র, ইলেকট্রনের চার্জ হচ্ছে কি নেগেটিভ চার্জ, অর্থাৎ এটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র। তাহলে বৈদ্যুতিক ক্ষেত্রের ঘূর্ণনের ফলে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এখন চুম্বক ক্ষেত্র আর বৈদ্যুতিক ক্ষেত্র পরস্পরকে কি করবে? প্রভাবিত করবে। এখন এরা যখন পরস্পরকে যখন প্রভাবিত করে তখন ইলেকট্রনগুলো ত্রিমাত্রিক অবস্থানে সৃষ্টি হয়, অর্থাৎ ইলেকট্রনগুলা 3 ডাইমেনশনালি ঘুরতে থাকে। কিভাবে? যেমন আমরা এই জিনিসটাকে যদি একটা যদি বল হিসেবে যদি চিন্তা করি, মনে করলাম যে এটা একটা বলের মতো, এটা হচ্ছে একটা এরকম বলের মতো, এটা একটা বল। তাহলে ইলেকট্রনগুলো করবে কি? এটা যদি ইলেকট্রন হয় এগুলা, তখন ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে, এটা হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে এদিকেও ঘুরতে পারে, আবার এইদিকেও ঘুরতে পারে। আমি অপোজিটটা তো দেখাইতে পারতেছি না, এইদিকেও ঘুরতে পারে, আবার এখান থেকে আবার
এদিকেও ঘুরতে পারে, অর্থাৎ ইলেকট্রনগুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে এদিকেও ঘুরতে পারে বৃত্তাকার পথে, এটার এদিকেও ঘুরতে পারে, এই এদিকেও ঘুরতে পারে, আবার এদিকেও ঘুরতে পারে, অর্থাৎ 3 ডাইমেনশনালি ঘুরতে পারে ইলেকট্রন। এটা যদি বল হয়, জিনিসটা যদি একটা যদি বল হয়, তাহলে ইলেকট্রনগুলো এইভাবেও ঘুরতে পারে, এইভাবেও ঘুরতে পারে, এইভাবেও ঘুরতে পারে, অর্থাৎ 3 ডাইমেনশনালি ঘুরতে পারে। এই 3 ডাইমেনশনালি ঘূর্ণনের যে ব্যাপার, সেই জিনিসটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হচ্ছে। ইলেকট্রনের এই সংখ্যাটাকে বলা, এই যে ইলেকট্রনের এই যে ঘূর্ণনের যে অ্যাটিটিউড, ঘূর্ণনের যে ইলেকট্রন ঘূর্ণনের যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যটাকে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এটা এটার মান হচ্ছে 12+1, এল এর সাথে সম্পৃক্ত। এটা এল এর সাথে সম্পৃক্ত। এম এর মান m = 12+1। এখন আমি যদি ধরি ফার্স্ট অরবিটাল, এল এর মান হচ্ছে কোনগুলা? এই এল এর মান হচ্ছে 0, 1, 2, 3, অর্থাৎ S, P, D, F, এগুলো হচ্ছে এল এর মান। কিছুক্ষণ আগে লিখে দিয়েছিলাম, এগুলো হচ্ছে এল এর মান। আমি যদি ফার্স্ট অরবিটাল ধরি, S অরবিটাল, S অরবিটালে m = এখানে মান বসাই দিই s, তাহলে s এর জন্য l এর মান হচ্ছে কত? 0। 2 × 0 + 1, তাহলে কত পাবো এখানে? 1। এরপর আসতেছে p অরবিটাল। p অরবিটালে m সমান হবে যে 2 × 1 + 1, কত? এখানে হচ্ছে যে 3। 3 যদি হয় তাহলে সেটা হবে যে মাঝখানে 0 + 1 - 1, এরকম মান হবে। 3 মানে 3টা মান হবে যে। এরপর আসতেছে sp_d অরবিটালে m এর মান হবে যে 2 × 2 + 1, এটা কোনো 4, 1, কত? 5, 5টা হবে। তাহলে এই জিনিসটা আমি মুছে ফেলতেছি। f অরবিটালের জন্য হবে যে 3, এটা d অরবিটালের জন্য লিখছি কত? 2, আর f অরবিটালের জন্য হবে যে 3, ওইটা বসিয়ে দেবো এখানে। তাহলে এখানে হচ্ছে কত? 5, 5টা মান হবে এখানে। p অরবিটালে m এর মান হবে যে 5টা। এখানে কয়টা সেটা বোঝাচ্ছে যে সংখ্যাগুলো দিয়ে। যেমন এখানে হচ্ছে যে 1টা, এখানে হবে যে 3টে, 1টা 2টা 3টে, এখানে হবে যে 5টা। 5টা কিরকম? 0 + 1 + 2, এদিকে -1 -2, এরকম 5টা। এবার আসতেছে f অরবিটাল। f অরবিটালে m এর মান হবে যে 2 × 3 + 1, 7টা। 7টা হবে কি কি? 0 + 1 + 2 + 3, এরপর -1 -2 -3, এরকম 7টা মান হবে। আর ইলেকট্রনের সংখ্যাটা, এখানে ইলেকট্রনের সংখ্যা হবে যে s অরবিটাল যদি হয়, ইলেকট্রনের সংখ্যা হবে যে এখানে, এটা ঠিক থাকবে, ইলেকট্রনের সংখ্যা হবে যে এখানে 6টা ইলেকট্রন হবে যে 6টা। আর এখানে ইলেকট্রন হবে না, প্রথমটাতে ইলেকট্রন হবে যে 2টা, ইলেকট্রন হবে যে 2টা s অরবিটালে। আর p অরবিটালে ইলেকট্রন হবে যে 6টা। d অরবিটালে ইলেকট্রন হবে যে 10টা। আর f অরবিটালে ইলেকট্রন হবে যে 14টা। ইলেকট্রনের সংখ্যাটা ঠিক থাকবে। এগুলো দিয়ে কি বোঝাচ্ছে? e- দিয়ে ইলেকট্রনের সংখ্যাগুলো বোঝাচ্ছে। এখানে ইলেকট্রনের সংখ্যাটা সহকারী কোয়ান্টাম সংখ্যার মতোই একই থাকবে এখানে।
এগুলো বইতে ডিটেলস আছে, এখান থেকে ছোট করে শিখতে হবে আর কি। আমি জাস্ট যে পয়েন্টগুলো আলোচনা করছি এই পয়েন্টগুলো লিখে দিলে হয়ে যাবে। এরপর আসতেছে স্পিন কোয়ান্টাম সংখ্যা। এটা একদম সহজ, এটা আমার লেকচারটা ফলো করলে একেবারে প্রশ্নের উত্তরটা খুব সুন্দর করে লিখে দেওয়া যাবে। স্পিন কোয়ান্টাম সংখ্যা এটাকে এস দ্বারা প্রকাশ করা হয়, স্পিন কোয়ান্টাম সংখ্যা। স্পিন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা কি? স্পিন কোয়ান্টাম সংখ্যা জিনিসটা হচ্ছে যে কি, একটা পরমাণুতে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন এভাবে ঘুরবে অরবিটাল মানে বৃত্তাকার পথে বা উপবৃত্তাকার পথে যদি ঘুরে, তখন ইলেকট্রনগুলো আবার নিজ অক্ষের উপর এভাবে লাঠিমের মতো ঘুরে এইভাবে ঘুরতে পারে, অথবা এভাবেও ঘুরতে পারে, এইভাবেও ঘুরতে পারে। অর্থাৎ এটা হচ্ছে ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার দিকে ঘোরা। ঘড়ির কাঁটা যেদিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটা ঘুরতেছে কোন দিকে? এই দিক দিয়ে, হ্যাঁ, এদিক দিয়ে ঘুরতেছে ঘড়ির কাঁটাটা। হ্যাঁ, এটাকে বলা হয় যে ক্লকওয়াইজ। আর এটা হচ্ছে এন্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরা। তাহলে এখানে ইলেকট্রনগুলা দুইভাবে ঘুরতে পারে, একটা ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। ঘুরবে যে একটা ইলেকট্রন ঘুরবে যে হয় ঘড়ির কাঁটার দিকে, না হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। একবার ঘড়ির কাঁটার দিকে আর একবার ঘড়ির কাঁটার বিপরীত দিকে। অর্থাৎ একই ইলেকট্রন দুই দিকে ঘুরবে না, ঘুরবে যে একদিকে, কিন্তু ঘুরার সম্ভাবনা হচ্ছে দুইটা। তাহলে এখানে সম্ভাবনাকে আমরা যদি 1 ধরি, সম্ভাবনা হচ্ছে 1, মানে একভাবে ঘুরবে, কিন্তু ওয়ে হচ্ছে কয়টা? দুইটা, একটা ক্লকওয়াইজ আর একটা এন্টি ক্লকওয়াইজ। সেই জন্য 1কে 2 দিয়ে ভাগ করা হয়েছে, এস এর মান বাইর করে দিয়ে এই এস ইকুয়াল হাফ দিকে আছে সেজন্য, ঠিক আছে। আর এটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরে তাহলে প্লাস, বিপরীত দিকগুলো মাইনাস। সেই জন্য কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা এস ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ লেখা হয়েছে সেই জন্য। হয় প্লাস হাফ হবে, না হয় মাইনাস হাফ হবে। অর্থাৎ এখানে এস এর মান হচ্ছে দুইটা, এস ইকুয়াল টু প্লাস হাফ, আবার এস ইকুয়াল টু মাইনাস হাফ, যে কোনো একটা হবে। এটা একটা বড় প্রশ্ন হিসেবে পরীক্ষা আসে। আর এখানে কয়েকটা নীতি আছে ইলেকট্রনের, যে একটা আফবাউ নীতি আছে, আফবাউ নীতি, আরেকটা হচ্ছে হুন্ডের নীতি, আরেকটা হচ্ছে পলির নীতি। এই তিনটা নীতি আমি একটু আলোচনা করতেছি। প্রথমে হচ্ছে আফবাউ নীতি। আফবাউ হচ্ছে একজন বিজ্ঞানী, মূলত উনি ইলেকট্রনের পরমাণুতে ইলেকট্রন ঘূর্ণনের একটা নীতি আবিষ্কার করেছেন। সেখানে বলা হচ্ছে যে কি, ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তির অরবিটালে ঢুকবে, পরে ক্রমশ ধীরে ধীরে উচ্চ শক্তির অরবিটালে প্রবেশ করে। এখন ইলেকট্রনের কক্ষপথগুলা কোনটা নিম্ন শক্তি স্তর, কোনটা উচ্চ শক্তি স্তর, সেটা আমরা বুঝবো যে n+l এর মান দ্বারা। ইলেকট্রনের কক্ষপথের শক্তি পরমাণুর বিভিন্ন অরবিটালের শক্তি n+l। যেমন 3D এর শক্তি কত হবে? n+l এ যদি বসাই, এই যে 3 হচ্ছে n এর মান। এবার d এর জন্য l এর মান হচ্ছে কত? d এর জন্য l এর মান হচ্ছে 2।
তাহলে শক্তি হচ্ছে কত, এখানে 5। এরপর আসা যাক 4s। 4s এর শক্তি, 4n এর মান হচ্ছে 4 আর s এর মান হচ্ছে 0। তাহলে এটার যোগফল হচ্ছে কত, সরি 4s n প্লাস l 4 প্লাস 0 ইকুয়াল হচ্ছে 4। তাহলে এখানে দেখা যাচ্ছে যে কি 4s এর শক্তি কম, 3d শক্তি বেশি। তাহলে ইলেকট্রন প্রথমে ঢুকবে যে 4s এর মধ্যে, তারপর ঢুকবে যে 3d এর মধ্যে। এইভাবে তিনি বের করেছেন জিনিসটা। এরপর আরেকজনের নীতি দেখা যাচ্ছে এখানে, সেটা হচ্ছে যে হুন্ডের নীতি। হুন্ডের নীতির মধ্যে বলা হচ্ছে যে পলির বর্জন নীতি ইলেকট্রন বিন্যাস সম্পর্কে ধারণা দেন। পলির বর্জন নীতি অর্থাৎ পলির বর্জন নীতি কোনটা আছে, প্রথমে পলির বর্জন নীতি বলি। পলির বর্জন নীতির মধ্যে বলা হচ্ছে যে কি একই পরমাণুতে 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান একই হয় না। এটা হচ্ছে পলির বর্জন নীতি। পলির বর্জন নীতির মধ্যে বলা হচ্ছে একটা পরমাণুর মধ্যে তো অনেকগুলো ইলেকট্রন থাকবে, আবার প্রত্যেকটা ইলেকট্রনের 4টা করে কোয়ান্টাম সংখ্যা আছে। প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। তাহলে একই পরমাণুর মধ্যে 2টি ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যার মান একই হবে না কোনোদিন, একটা ভিন্ন হবে। 3টে একই হলো, একটা ভিন্ন হবে। তাহলে এটাকে বলা হচ্ছে যে কি পলির বর্জন নীতি। এরপর আসছে কি হুন্ডের নীতি। হুন্ডের নীতিতে বলা হচ্ছে যে কি 3টি পি অরবিটাল অর্থাৎ এস অরবিটাল গুলা 3 ডাইমেনশন হবে না, পি অরবিটাল গুলা 3 ডাইমেনশন হবে। যেমন পি অরবিটাল যদি হয় সেটা পিএক্স, পিওয়াই, পিজেড 3 মাত্রিক হবে। হুন্ডের নীতিতে এইভাবে বিবৃত করা যায়, সমশক্তি সম্পন্ন অরবিটালগুলির ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার সময় সর্বাধিক পরিমাণ অযুগ্ন অবস্থায় থাকবে। বেজোড় বা অযুগ্ন ইলেকট্রনের স্পিন একমুখী বা সমান্তরাল হবে। অর্থাৎ হুন্ডের নীতিতে বলা হচ্ছে যে এই যে পি অরবিটাল, যেটা পি অরবিটাল আমরা বলি না পি অরবিটাল, পি অরবিটাল এটা 3 ডাইমেনশন, পিএক্স, পিওয়াই, পিজেড 3 ডাইমেনশনালি থাকতে পারে পি অরবিটাল। এটা তাহলে হুন্ডের নীতিটা এখানে স্পষ্টভাবে লেখা আছে, সেটা হচ্ছে কি সমশক্তি সম্পন্ন অরবিটাল সমূহ, সমশক্তি সম্পন্ন অরবিটাল, হ্যাঁ 2টো অরবিটালের শক্তি যদি সমান হয় তাহলে সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো ইলেকট্রন দ্বারা পূর্ণ হবার সময় সর্বাধিক পরিমাণ অযুগ্ন অবস্থায় থাকবে। বেজোড় বা অযুগ্ন ইলেকট্রনের স্পিন একমুখী সমান্তরাল হবে। এটাই বলা হচ্ছে কেন। এটা পরীক্ষার সময় হুন্ডের নীতি কাকে বলে শুধু এটা দিয়েছে, হুন্ডের নীতি ব্যাখ্যা করতে দেয় কোনো সময়। এটা হচ্ছে একটা 2 নম্বরের অতি সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসছে। পলির বর্জন নীতি, হুন্ডের নীতি, এরপর হচ্ছে কি আবহাব নীতি, এটা 2 নম্বরের প্রশ্ন হিসেবে আসে। এখানে আরেকটা জিনিস এটা একটু জানা দরকার, সেটা আমি ব্যাখ্যা করে দেখাচ্ছি। এখানে প্রথমে লিখতেছি 1s, 2s, 3s, 4s, 5s, 6s, 7s, 8s। এরপরে 2p দিয়ে লিখবো, 2p, 3p, 4p, 5p, 6p, 7p পর্যন্ত, 8p এর লিখবো না,
এরপর এখান থেকে SPD, এখান থেকে লিখবো যে 3D, 4D, 5D, 6D পর্যন্ত। এরপরে লিখবো যে FD, এখান থেকে 5F, 6F। থ্রিডির পরে হচ্ছে 4F, সরি এটা হচ্ছে 4F, এটা হচ্ছে 5F। এখন ইলেকট্রন কোথায় প্রথমে ঢুকবে? প্রথমে আমরা এটা দিলাম এইভাবে, এরপর হচ্ছে এটা, এরপর হচ্ছে এই দুইটা, এরপর হচ্ছে এই দুইটা, এরপর হচ্ছে এই তিনটা, এরপর হচ্ছে একটা দুইটা তিনটা, এই তিনটা, এরপর হচ্ছে একটা দুইটা তিনটা চারটা, এরপর হচ্ছে একটা দুইটা তিনটা চারটে। এই চিহ্নগুলো হবে যে নিচের দিকে, অর্থাৎ ইলেকট্রন প্রথমে ঢুকবে যে 1s, তারপর ঢুকবে যে 2s, তারপর ঢুকবে যে 2p 3s, এরপরে ঢুকবে যে 3p 4s, এরপর ঢুকবে যে 3d 4p 5s। এইভাবে ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এইটার মধ্যে আমাকে শক্তি হিসাব করতে হবে না, কোন শক্তি কোন অরবিটালের শক্তি কত, ইলেকট্রন প্রথমে কোথায় ঢুকবে, অর্থাৎ n+r ফর্মুলা দিয়ে বের করার দরকার নেই। জাস্ট চিহ্ন অনুযায়ী আমরা ইলেকট্রনগুলা এখানে বসায় দিতে পারবো। এরপর এখানে আরেকটা জিনিস দেখা যায় পরীক্ষাতে, এটাও আসে যে ইলেকট্রন বিন্যাস নির্ণয় করো। যেমন সোডিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11, এখানে ইলেকট্রন বিন্যাস লিখতে বলতেছে, এটা লিখবো যে আমরা SPDF দিয়ে। অর্থাৎ আমরা কি জানি, প্রথম অরবিট, সেখানে একটা অরবিটাল, এই জিনিসটা মনে রাখতে হবে। প্রথম অরবিট, ফার্স্ট অরবিট, অরবিটাল হচ্ছে যে একটা, এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা? 2টা। এরপর আসতেছে কি সেকেন্ড অরবিট, 2s 2p, এটা ফার্স্ট অরবিট, এটা সেকেন্ড অরবিট, অর্থাৎ এটা হচ্ছে k, এটা হচ্ছে l। এখানে অরবিটাল কয়টা? 2টা, যেহেতু সেকেন্ড অরবিট সেই জন্য 2 দিছে যাবে। ইলেকট্রনের সংখ্যা বসাবে যে উপরের দিকে, s এর মধ্যে ইলেকট্রন 2টা, p এর মধ্যে 6টা। এরপর হচ্ছে কি থার্ড অরবিট, 3s 3p 3d, k l m, m অরবিটাল, যেহেতু থার্ড অরবিটাল তাহলে এখানে 3 দিয়ে বোঝাচ্ছে, সেই জন্য এখানে ইলেকট্রন সংখ্যা বসবে যে উপরে 2টা 6টা 10টা। এরপর আসতেছে দুইটা 6টা 10টা। এরপরে আসতেছে k l m n, n অরবিটাল, এটা হচ্ছে চতুর্থ অরবিটাল, চতুর্থ অরবিট। 4s, এটা হচ্ছে যে কি 4s 4p 4d 4f, k l m n। এখানে ইলেকট্রন সংখ্যা 2টা 6টা 10টা 14টা। প্রথমে আমি টোটাল জিনিসটা বুঝিয়ে দিলাম যে কিভাবে অরবিট এবং অরবিটালগুলো লেখা হয়। 1 দিয়ে বোঝাচ্ছে ফার্স্ট অরবিট, 2 দিয়ে বোঝাচ্ছে সেকেন্ড অরবিট, 3 দিয়ে বোঝাচ্ছে থার্ড অরবিট, 4 দিয়ে বোঝাচ্ছে ফোর্থ অরবিট, আর উপরে হচ্ছে যে ইলেকট্রনের সংখ্যা। এখন যে কোনো একটা আমি মৌলের পরমাণু নিই, যেমন এখানে নিল ওরা ক্লোরিনের পরমাণু, ক্লোরিনের মধ্যে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 17টা। তাহলে এখানে হবে যে প্রথম 1s, এরপর হবে যে 2s 2p 2টা 6টা, এরপর হচ্ছে 3s 3p 3s 3p 2টা 6টা। তাহলে ইলেকট্রন সংখ্যা কয়টা দাঁড়াচ্ছে আমার এখানে? এখানে 10টা আর 8টা 18টা।
তাহলে এখান থেকে একটা ইলেকট্রন কমে যাবে। 3s 1s 2s 2p 3s 3p 3pর মধ্যে ইলেকট্রন হয়ে যাবে যে 5টা, এখানে ইলেকট্রন দিতে হবে যে 5টা, তাহলে মিলে ইলেকট্রন সংখ্যা কয়টা হচ্ছে? 17টা হয়ে যাচ্ছে ইলেকট্রন। ঠিক তাই আমি আরেকটা দেখাই, যেমন এখানে এসসি স্ক্যান্ডিয়াম এসসি স্ক্যান্ডিয়াম এখানে 21টা পরমাণু, 21টা হচ্ছে যে ইলেকট্রন। তাহলে স্ক্যান্ডিয়ামের মধ্যে 21টা যদি ইলেকট্রন থাকে তাহলে এখানে কিভাবে লিখবো? 1s 2s 2p 3s 3p 3s 3p 3d 3d তে না গিয়ে আগে ঢুকবে যে কোথায়? 1s 2s 2p 3s 3p 3d। ফোর এস এর মধ্যে ইলেকট্রন আগে ঢুকবে। 4s এবার হচ্ছে কত? 3d। 4s এর মধ্যে হচ্ছে দুইটা, থ্রি ডি 4s। এস এর মধ্যে হচ্ছে যে ইলেকট্রন হচ্ছে যে এস এর মধ্যে দুইটা, পি এর মধ্যে 6টা, ডি এর মধ্যে 10টা, এফ এর মধ্যে হচ্ছে 14টা। তাহলে এখানে ইলেকট্রন দ্বারা হচ্ছে আমার কত? 10টা। এখানে হচ্ছে যে কি 3s 3p 3d 3d 3s 3p 3s 3p 3d 3d এর মধ্যে হচ্ছে যে 10টা। এরপর হচ্ছে যে 4s এর মধ্যে হচ্ছে দুইটা। তাহলে এখানে ইলেকট্রন সংখ্যা কয়টা আমরা হিসাব করি? এখানে হচ্ছে 10টা, এখানে হচ্ছে 10টা, 20টা, 30টা হয়ে যাচ্ছে। এটা ভুল হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে যে 10টা, এখানে হচ্ছে যে কি 20টা 21টা। 3s 3p 3d 3dর মধ্যে হচ্ছে যে একটা। এরপর হচ্ছে যে কি 4s এর মধ্যে হচ্ছে যে কি এই এখন হচ্ছে যে 21টা। তাহলে এইভাবে আমরা বিভিন্ন পরমাণুতে ইলেকট্রন সংখ্যা এবং ইলেকট্রন বিন্যাস এইভাবে লিখতে পারি। আজকে তাহলে এই অধ্যায়টা আমি শেষ করে দিলাম। এই অধ্যায়ের মধ্যে আগে অনেকগুলো ক্লাস দিছি আমি, এই সবগুলো ক্লাসের মধ্যে ইম্পর্টেন্ট পড়াগুলো আছে। এই অধ্যায়টা থেকে প্রশ্ন বেশি হয়, প্রথম অধ্যায় থেকে প্রশ্ন বেশি হয়। তোমরা প্রথম অধ্যায়টা একটু ভালো করে পড়ো যেন অনেকগুলো প্রশ্নের উত্তর দিতে পারো এখান থেকে। সবাইকে অনেক ধন্যবাদ।